গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প ল্যাভেন্ডার। লেখক অন্নদা শঙ্কর রায়। সন্ধ্যাবেলাটা বেশ আনন্দে কাটল। ভদ্রলোক স্বয়ং ইংরেজি গান গেয়ে শোনালেন। হাসির গান, কিন্তু নিছক হাসির নয়, ফল্গুধারার মতো প্রচ্ছন্ন ছিল একটা করুণ মধুর সুর। আর তাঁর স্ত্রী শোনালেন সেকালের রবীন্দ্রসঙ্গীত। মায়ার খেলা তিনি অভিনয় করেছিলেন প্রথম বয়সে, তারই অবিস্মরণীয় অবশেষ। আর তাঁর দুই কন্যা শোনালেন মীরার ভজন, দিলীপ কুমারের ঢঙে মাতানো গান, উঠো গো ভারত লক্ষ্মী। মনে মনে আমিও তাঁদের সঙ্গে মিলে গেলাম। দেশবন্দনার রেশ যখন নিঃশেষ হয়ে এলো, তখন আমি ধীরে ধীরে বিদায় নিতে উঠলুম। এসেছিলুম তাঁদের ওখানে কল করতে। তারপর তাঁরা চারজনে মিলে গাইলেন অতুল প্রসাদের গান, পরিচয় দিতে ও নিতে। ভদ্রলোক ওখানকার কলেজের প্রিন্সিপাল, আর আমি ভ্রাম্যমাণ ভ্যাকেশন জজ। সে কি, আপনি খেয়ে যাবেন না? বললেন ভদ্রমহিলা। আপনার জন্যে সমস্ত তৈরি। আশ্চর্য হয়ে বললুম, কিন্তু ওদিকে সার্কিট হাউসে? আমি আগে থাকতে বারণ করে পাঠিয়েছি। শুধু তাই নয়, ইতিমধ্যে তিনি আমার হাঁড়ির খবর বার করেছিলেন। আমি যে নিরামিষ খাই তাও তাঁর অজানা নয়। আমার কোনো অজুহাত খাটল না, বসতেই হলো আবার। খাবার টেবিলে দেখলুম ভদ্রলোক খোশ গল্পের রাজা। মন্টগোমরি কি বলেছিলেন চার্চিলকে, চার্চিল কি বলেছিলেন তার উত্তরে, এসব তো শুনতে হলোই। তার উপর শুনতে হলো স্টালিন কেমন হারিয়ে দিয়েছিলেন চার্চিলকে ভোজন প্রতিযোগিতায়। সে ভারী মজার কথা। তার মতো রসিয়ে রসিয়ে বলতে পারবো না, গল্পটা মাটি করব। হাক, বলবো না। আহারান্তে অমনি চলে যেতে নেই, একটু দেরি করতে হয়। বসবার ঘরের এক প্রান্তে বিশাল বুকশেলফ ছিল, সেখানে গিয়ে বইপত্র নাড়াচাড়া করতে লাগলুম। ইংরেজি ও ফরাসি বই বেশিরভাগ, কত কালের পুরনো বই। আজকাল সেসব বই দেখাও যায় না। দেখতে দেখতে একখানা বইয়ের ভিতর থেকে বেরিয়ে পড়ল একটা ল্যাভেন্ডারের পল্লব। শুকিয়ে মুড়মুড়ে হয়ে গেছে, হাত দিলেই গুঁড়িয়ে ধুলো হয়ে যাবে। ভদ্রলোক আমার পাশেই দাঁড়িয়েছিলেন। আমার হাতে ল্যাভেন্ডারের পল্লব পড়তে যাচ্ছে দেখে হাঁ হাঁ করে উঠল। অপ্রস্তুত হয়ে নামিয়ে রাখলুম বইটা। অমনি তিনি ওখানা সরিয়ে রাখলেন একেবারে নাগালের বাইরে, একটা টুলের সাহায্যে। হঠাৎ তাঁর এই ব্যবহারে আমি হতভম্ব হয়েছিলুম। তিনি তা বুঝতে পেরেছিলেন, তাই আমার দুটি হাত ধরে মাপ চাইলেন। তখন তাঁর দু চোখের চাউনি যা হলো, তা চিরদিন আমার মনে থাকবে। কি যে করুণ আর কাতর আর তৃষিত। আবেগপূর্ণ কণ্ঠে বললেন, আপনি এখনো যুবক, দীর্ঘ জীবন পড়ে আছে আপনার সামনে। আর আমি বিগত যৌবন, আমার জীবনও তো শেষ হয়ে এলো। কেন ও কথা বললেন ভাবছি। তিনি বলতে লাগলেন, আমার জীবনে যা গেছে তা গেছে, তার ফিরে আসবে না। ওই যে ল্যাভেন্ডার, ও যদি ধুলো হয়ে ধুলোর সঙ্গে মিশে যায়, তাহলে আর এ জীবনে ল্যাভেন্ডার উপহার পাব না। এবার মার্জনা চাইবার পালা আমার। বললুম, আমাকে ক্ষমা করবেন, বুঝতে পারিনি, না বুঝে অপরাধ করেছি। না না, অপরাধ কিসের? বলতে গেলে আমারই অপরাধ। আমি ওটা অতিথির হাত থেকে কেড়ে নিয়েছি, ক্ষমা করবেন তো? রুদ্ধ কণ্ঠে আবেদন করলেন। আমি তাঁর স্ত্রীর কাছে বিদায় চাইলুম। ভদ্রমহিলা কফি তৈরি করছিলেন, শুনতে পাননি আমাদের কথাবার্তা। তাঁর হাত থেকে কফির পেয়ালা নিয়ে দু এক চুমুক দিয়ে শুভরাত্রি জানালুম তাঁকে ও তাঁর কন্যাদের। ভদ্রলোকের দিকে ফিরতেই তিনি বললেন, চলুন আপনাকে এগিয়ে দিই।
এগিয়ে দিতে গিয়ে তিনি আমার সঙ্গে সার্কিট হাউস পর্যন্ত হাঁটলেন। বেশি দূর নয়, তাহলেও প্রত্যাশার বাইরে। সার্কিট হাউসে পৌঁছে আমি বললুম, বেয়াদবি মাপ করবেন। সারা সন্ধ্যা মনে হচ্ছিল আপনার মতো সুখীকে, কিন্তু সেই ল্যাভেন্ডারের ঘটনার পর অন্যরকম মনে হচ্ছে। ওটা না ঘটলেই ভালো হতো। তিনি একটু বিশ্রাম করবেন বলে বসলেন। ধীরে ধীরে বললেন, সুখ অনেক রকম আছে। একরকম সুখ আজ আপনি দেখলেন, সত্যি তার মতো সুখ নেই, কিন্তু সেও তার মতো নয়। সেই ল্যাভেন্ডার উপহার পাওয়ার মতো। আমি তাকে একটু উস্কে দিলুম। তিনি বললেন, শুনবেন নাকি ও কথা? বললুম, আপনার যদি আপত্তি না থাকে। তিনি এক গ্লাস জল চেয়ে নিলেন। জল রইল তাঁর হাতের কাছে, মাঝে মাঝে ভিজিয়ে নেন আর গল্প বলেন। দু চোখ বুজে, দুই চোখের উপর দুই হাত রেখে টেবিলের উপর কনুই ভর দিয়ে বসলে প্রথমটা সব অন্ধকার দেখায়। তারপরে ক্রমে ক্রমে একটু একটু করে ফুটে ওঠে সাঁঝের শুকতারা। সাঁঝের শুকতারার মতো শুভ্র সুন্দর একখানি মুখ, শুভ্র সুন্দর সূচি। অন্ধকারে ওই একটি মাত্র তারা। তার সঙ্গে আমার দেখা হয় ২৫ বছর আগে। লন্ডনে তখনকার দিনে আমাদের বাঙালি সমাজের একটা প্রধান কেন্দ্র ছিল বেলসাইজ পার্কে মিস্টার ও মিসেস তরফদারের বাড়ি। প্রত্যেক শনিবার সন্ধ্যায় তাঁরা রিসিভ করতেন। সকলে অবশ্য সব শনিবার যেত না, কিন্তু অন্য কোথাও এনগেজমেন্ট না থাকলে আমি অন্তত আধ ঘন্টার জন্যে হাজিরা দিয়ে আসতুম। এমনই এক সন্ধ্যায় তার সঙ্গে আমার দেখা। মিস তরফদারের বান্ধবী বলে তার পরিচয়। শুনলুম বেডফোর্ড কলেজে পড়ে। শনিবারটা প্রায়ই তরফদারদের সঙ্গে কাটায়। সকাল থেকে সন্ধ্যা অবধি তার মেয়াদ। সাধারণত ৬টার মধ্যে ফিরে যায়, কিন্তু সেদিন কি জানি কেন ৮টা পর্যন্ত আটকা পড়েছিল। আমি উঠছি দেখে মিসেস তরফদার বললেন, বরুণ, তোমাকে একটা কাজ দিতে পারি? কিছু মনে করবে না তো? কাজ দেবেন সে তো আমার সৌভাগ্য মাসিমা। কিছু মনে করব কেন? তাহলে শোনো, এই যে পুরবী দেখছো, একে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আজের খুব দেরি হয়ে গেছে, তুমি যদি দয়া করে পৌঁছে দাও তো। চিরকৃতজ্ঞ হবেন তো? আচ্ছা, আমি এই সুখকর কর্তব্য স্বীকার করছি। সেখানে আরো কয়েকজন গ্যালান্ট যুবা ছিল। তারা কেবল ফষ্টি নষ্টি করতে জানে, কিন্তু হাতের তাস ফেলে একজনও উঠবে না। বসে বসে দু কথা শুনিয়ে দিল আমাকে। আমি তাদের কথায় কান না দিয়ে পুরবীকে তার ফারকোট গায়ে দিতে সাহায্য করলুম। ও বাইরে যাবার জন্যে দরজা খুলে ধরলুম। সেদিন বেশ বৃষ্টি পড়ছিল মনে আছে। ছাতা ছিল আমার সঙ্গে। তুলে ধরলুম ওর মাথায়। ওর ছাতা ও সঙ্গে আনতে ভুলে গেছিল। ফিরে গিয়ে নিয়ে আসবার মতো সময় ছিল না। বেলসাইজ পার্ক টিউব স্টেশনে ওকে ধরতে হবে। স্টেশনে পৌঁছে পুরবী বলল, আপনাকে আর কষ্ট করতে হবে না, এটুকুরও দরকার ছিল না। তবে আপনি এই দিকে আসছিলেন বলে মাসিমা আপনাকে এ কাজ দেন। তাঁর মতে লন্ডনের রাস্তায় বিদেশিনী মেয়েদের একা চলাফেরা করতে দেওয়া উচিত নয় এত রাত্রে। আমি বললুম, মাসিমার সাংসারিক অভিজ্ঞতা আপনার চেয়ে বেশি। সেদিন আমি ওকে বেডফোর্ড কলেজ পর্যন্ত পৌঁছে দিলুম। পথে ওর সঙ্গে কত রকম কথাবার্তা হলো। ভারী ভালো লাগলো ওর সঙ্গ, ওর স্বভাব। আমার ধারণা ছিল আমাদের দেশের সুন্দর মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যায়। বিয়ে যাদের হয় না তারাই বেশি লেখাপড়া করে। ও তাদের কেউ কেউ বিলেত পর্যন্ত আসে। কিন্তু পুরবীকে দেখে আমার সে ধারণা বদলে গেল। সে ডানাকাটা পরী না হলেও
তার রূপ দুদণ্ড চেয়ে দেখবার মতো। সেদিন বাসায় ফিরে গিয়ে সারা রাত তার কথা ভেবেছি ও তাকে স্বপ্ন দেখেছি। মনে হয়েছে তার সঙ্গে আমার আলাপ একটা আকস্মিক ঘটনা নয়, আছে এর পিছনে গ্রহতারার চক্রান্ত। নইলে কেনই বা সে ৮টা অবধি আটকা পড়বে? এত লোক থাকতে আমাকেই বা কেন তার পার্শ্বরক্ষী হতে হবে? অদৃষ্ট আমাদের দুজনকে এক সূত্রে গাঁথতে চাই। তাছাড়া আর কি এর ব্যাখ্যা? পরের শনিবারের জন্যে উৎকণ্ঠিত হয়ে কেমন করে যে ৭টা দিন পার করে দিলুম তার হিসেব নেই। একটু সকাল সকাল গিয়ে দেখি যাবার জন্যে পুরবী তৈরি হয়ে বসে আছে। মাসিমা বললেন, বরুণ, তোমার কথাই হচ্ছিল, কিন্তু আজ আর তোমাকে কষ্ট দেব না। তুমি অনেক দূর থেকে এসেছ, একটু বিশ্রাম করো, একটু কিছু খাও। জিতেন সঙ্গে যাক পুরবীর। না মাসিমা, কাউকে যেতে হবে না আমার সঙ্গে, এই তো সবে ৬টা বাজল। পুরবী একাই যেতে উদ্যত। এক খাবলা চিনেবাদাম মুখে পুরে, একরাশ চকোলেট পকেটে ভরে হাউমাউ করে আমি বললুম, আমার খাওয়া হয়েছে মাসিমা, আমিই যাচ্ছি এর সঙ্গে। জিতেন তো আমার দশা দেখে হেসে ফেলল। রুমাল দিয়ে আমার দুটো হাত বেঁধে বলল, চলো তোমাকে পুলিশে দিয়ে আসি বমাল সমেত। মাসিমা বললেন, বমাল মানে কি চকোলেট না? পুরবীর দিকে ইঙ্গিত করলেন। কয়েক শনিবার পরে পুরবীর সঙ্গে আমার সম্পর্ক আর ৫ জনে মেনে নিল। পুরবী আমার গার্ল, আমি তার বউ। আমাদের বিয়ে হবে একদিন না একদিন। উৎসাহ এলো মাসিমার কাছ থেকে, কিন্তু পুরবী এ বিষয়ে নীরব। সে কিন্তু আমার সঙ্গেই মেশে সবচেয়ে বেশি। আমার সঙ্গে থিয়েটারে যায়, বাসের উপর তলায় বসে শহর বেরিয়ে আসে, অথচ আমার সঙ্গে এমন একটা দূরত্ব রেখে চলে যে আমি অবাক হয়ে যাই তার ব্যবহার দেখে। আর ৫ জনে আমাকে মনে মনে হিংসা করছে, কিন্তু আমি কি তাদের হিংসার যোগ্য? ভেবেছিলুম পুরবীকে সোজাসুজি জিজ্ঞাসা করব আমার সঙ্গে এনগেজমেন্ট সম্বন্ধে তার কি মত, কিন্তু কিছুতেই ও কথা আমার মুখ দিয়ে বেরোলো না। শেষে একখানা চিঠি লিখে ৭-৫ ভেবে ডাকে দিলুম। জীবনে সেই আমার প্রথম প্রেমপত্র। তাতে ওকে কি বলে সম্বোধন করেছিলুম শুনবেন? এঞ্জেল বলে। বলা বাহুল্য, চিঠিখানা ইংরেজিতে লেখা। পুরবী তার উত্তরই দিল না। পরে যেদিন দেখা হলো জানতে চেয়েছিলুম চিঠিখানা তার হাতে পড়েছে কিনা। ওর মুখখানা আরক্ত না হয়ে ফ্যাকাশে হয়ে গেল। বলল, তুমি কি জানতে না যে আমি হোস্টেলে থাকি? আর কখনো অমন কাজ করো না। প্রথম পত্রের এই পরিণামের পর দ্বিতীয় পত্র লিখতে আমার সাহস হয়নি। কাজ কি এনগেজমেন্টের প্রসঙ্গ তুলে? বাক্যে না হোক কার্যে কি আমরা এনগেজড নই? পুরবী আমায় বাক্য দেয়নি, আমিও দিইনি তাকে, কিন্তু আমরা তো পরস্পরের মন বুঝি। তবে আর কি, লোকটা আমি কৃত্রিমতার পক্ষপাতী নই। এনগেজ না হয়েই আমরা এনগেজড বলে বন্ধু মহলে গৃহীত হলুম। তবে নিজেদের কাছে ঠিক এনগেজডের অধিকার পেলুম না। চুম্বন করতে গিয়ে অদৃশ্য বাধা বোধ করেছি। এঞ্জেলকে চুম্বন করতে সাহস হয়নি। যদি সে কিছু মনে করে, যদি বলে আমি কি এতই সুলভ, আমাকে তুমি কি পেয়েছ? আপনাকে খুলে বলতে দোষ নেই, আমাদের ভালোবাসা সম্পূর্ণ প্লেটোনিক। তা বলে কম সত্য বা কম গভীর নয়। তাকে না দেখতে পেলে আমার প্রাণ বেরিয়ে যেত, দেখা হলে প্রাণ ফিরে আসতো। তার চোখে মুখে যা লক্ষ্য করেছি তা আমার সঙ্গ পেয়ে সহজ আনন্দ। সে আর কারো দিকে ফিরেও তাকাতো না। আমার চোখে চোখ পড়লে তার চোখের তারা জ্বলে উঠত।
অনেক সময় ভেবেছি, এ কি প্রেম, না এক প্রকার বন্ধুতা। কিন্তু পরীক্ষায় ফেলে দেখেছি প্রেমই বটে। একবার বেলসাইজ পার্কে যাইনি, সে ছুটে এসেছিল হাইগেটে আমার বাসায় আমার খোঁজ নিতে। তখনকার দিনে মেলামেশা অত অবাধ ছিল না, সেই জন্যে আমার বাসায় তা ছুটে আসা বলতে কতখানি ত্যাগ স্বীকার ও বিপদ বরণ বোঝায়, তা একালের ছেলে মেয়ের কল্পনার অতীত। আমার ল্যান্ডলেডি তো স্তম্ভিত। পরে আমাকে বলেছিল, মেয়েটি দেখছি মরিয়ার মতো প্রেমে পড়েছে তোমার। আহা, কি মধুর মেয়েটি। ও আমার জন্যে একটা স্কার্ফ বুনে উপহার দিয়েছিল, সেটা ল্যান্ডলেডির নজর এড়ায়নি। বুড়ি বলল, এর মতো উপহার তোমার কি আছে দেবার? বাজার থেকে কিনে দিতে যে কোনো লোক পারে। বললুম, আমি তো বুনতে জানি নে, আঁকতেও জানি নে ছাই, আমি আর কি দিতে পারি? বুড়ি বলল, তুমি তো বেশ রাঁধতে পারো দেখি, রেঁধে খাওয়াও না কেন ওকে? চমৎকার আইডিয়া। পরের শনিবার নিমন্ত্রণ করলাম পূরবীকে। সে খুশি হয়ে এলো। এখন থেকে প্রায় শনিবার ওর নিমন্ত্রণ মধ্যাহ্ন ভোজনের। তারপরে মাসিমার ওখানে। রান্নাটা অবশ্য একতরফা নয়, সেও যোগ দিত। কি যে আনন্দ পেয়েছি সেই কয়েক মাস। যতই ওর সঙ্গে মিশতে পাই, ততই বুঝতে পারি, ওর সঙ্গে যদি বিয়ে হয় তবে সারা জীবনটা কেটে যাবে কয়েকটা মাসের মতো। পূরবী কিন্তু বিয়ের কথা ভুলেও মুখে আনে না, কথা উঠলে এড়িয়ে যায়। আমি যদি বলি আমাদের দুজনের এই আনন্দকে জীবনব্যাপী করতে হলে বিয়ে না করে উপায় কি, সে বলে, আচ্ছা বিয়ে পাগলা বুড়ো যা হোক। কিছুদিন পরীক্ষা নিয়ে মহা ব্যস্ত ছিলুম, দেখা হয়নি। পরীক্ষার পরে তরফদার মাসিমা বললেন, এবার তো দেশে ফেরার সময় হয়ে এলো তোমার, তার আগে একটু ঘোরাঘুরি করবে না? আমিও সেই কথা ভাবছিলুম, কন্টিনেন্ট ঘুরতে চাই। কিন্তু পূরবী কি যেতে রাজি হবে? সে না গেলে আমি কি করে যাই? তার কাছাকাছি থাকতে হবে যে। পূরবীর পড়া আর 1 বছর বাকি, সে আপাতত দেশে ফিরছে না, একা ফিরতে হবে আমাকেই। সেই জন্যে এই 2টি মাস তার কাছাকাছি থাকা এত জরুরি। কন্টিনেন্টে বেড়ানো অবশ্য আমার অনেক দিনের শখ, কিন্তু দুটোর মধ্যে একটা যদি বেছে নিতে হয় তবে পূরবীর কাছাকাছি থাকা আরো জরুরি। পূরবীর কানে গেল এ কথা। সে বলল, বুড়ো, এ তোমার নতুন এক পাগলামি। আবার কবে এ দেশে আসবে? হয়তো এ জীবনে নয়। এ সুযোগ হাতছাড়া করলে পস্তাবে। যাও কন্টিনেন্ট দেখে নাও। ভয়ে ভয়ে বললুম, তুমি যাও তো আমি যাই। সে হাসল। পড়নি রবি ঠাকুর কি লিখেছেন? পতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে খরচ বাড়ে। পড়েছি। সত্যি, গুরুদেব যদি আর কিছু না লিখে শুধু ওই একটি পংক্তি লিখে থাকতেন, তাহলেও তাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত হতো। ওই একটি উক্তির দাম লাখ টাকা। আমার পকেট তখন গড়ের মাঠ। ধারকর্জ করে কোনো মতে একজনের কন্টিনেন্ট বেড়ানো চলে, দুজনের জন্যে কার কাছে হাত পাতি? ও যে আমাকে পতি বলে স্বীকার করে নিল, এর জন্যে আমার আনন্দের সীমা রইল না। ওর দৃষ্টির সঙ্গে দৃষ্টি মিলিয়ে দেখলুম, আনন্দটা পারস্পরিক। বললুম, পতির পুণ্যে কাজ নেই, আমি যাব না। শেষ 2 মাস সতীর কাছাকাছি কাটাবো। তার দৃষ্টির দীপ থরথর করে কাঁপল। সে বলল, আমি যাচ্ছি মেরিয়ানের সঙ্গে পাড়াগাঁয়ে থাকতে, তার অতিথি হয়ে। তুমি থাকবে কোথায়? তাই তো, আমি থাকবো কোথায়? আর থাকতে ভালো লাগবে কেন পাড়াগাঁয়ে পাক্কা 2 মাস? এ মেয়েরাই পারে,
আমরা পুরুষ, আমরা সুদূরের পিয়াসী। চললুম কন্টিনেন্ট বেড়াতে, একা একা ভালো লাগে না, দল জুটিয়ে নিলুম। হৈ হৈ করে আমরা কয়েকজন যুবক আজ এখানে যাই, কাল ওখানে যাই, খরচ বাঁচানোর জন্যে ট্রেনে রাত কাটাই, কিংবা সরাইখানায়, কিংবা হসপিসে। এই জন্যেই বলে পথে নারী বিবর্জিতা। পূরবীকে সঙ্গে আনলে অর্ধেক ফুর্তি বাদ পড়ত, জীবনটা সেই পরিমাপে নীরস হতো। কোথায় কাফে, কোথায় কাবারে, কোথায় চোর ডাকাতের আস্তানা। আমিও আমার 3 মাস্কেটিয়ার্স মিলে কতবার বিপদের সন্ধানে গেছি, সামনে পড়েছি, দৈবাৎ রক্ষা পেয়েছি। সে ছিল বটে একটা বয়স, সেসব দিন আর ফিরবে না। ফ্রান্স থেকে জার্মানি, জার্মানি থেকে অস্ট্রিয়া, অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড থেকে ইটালি, ইটালি থেকে আবার ফ্রান্স হয়ে ইংল্যান্ড। পূরবীর জন্যেই ইংল্যান্ডে ফেরা, নইলে কোনো দরকার ছিল না। বিদায় নিতে গেলুম ইস্টবোর্নে, সেখানে সে তরফদারদের অতিথি। আমাকে দেখে তার দৃষ্টি প্রদীপ উজ্জ্বল হলো। বলল, খুব উপভোগ করলে? সত্যি খুব উপভোগ করেছিলুম, কিন্তু সত্য গোপন করাই বোধহয় সুবুদ্ধি। বললুম, কই আর উপভোগ করলুম, তুমি ছিলে না। সে হেসে বলল, কথাটা পতির মতোই হলো, আদর্শ পতির। ধরা পড়ে গেলুম, সাফাই মুখে জোগালো না। বললুম, তুমি কিন্তু শুকিয়ে গেছো। সে ঈষৎ কুপিত হয়ে বললে, বরুণ, থাক, পতিগিরি যথেষ্ট হয়েছে। সমুদ্রের ধারে বসে দুজনে দুজনকে হৃদয় খুলে দেখিয়েছিলুম সেই একদিন। গোধূলি যেন ফুরোতে চায় না, শরৎ গোধূলি। বললুম, পূরবী, তোমার উপরে নির্ভর করছে আমার জীবনে সুখ, সার্থকতা। তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে যে আমি বাঁচব না তা নয়, কিন্তু জীবনে আমার সুধা থাকবে না, সুধার বদলে থাকবে সুরা, হইচই, উত্তেজনা, নিজেকে মাতিয়ে রাখা, তোমাকে ভুলে থাকা। যেভাবে এই 2 মাস কাটল। সে অনেকক্ষণ নীরব থাকল, তারপর ক্ষীণ স্বরে বলল, তুমি বিয়ে করনি, বিয়ের ভিতর দিয়ে যাওনি, তাই বিয়ে তোমার কাছে একটা সুখ স্বপ্ন। আমার কাছেও একদিন সুখ স্বপ্ন ছিল, এখন কিন্তু দুঃস্বপ্ন। আমি চমকে উঠলুম, এ কি শুনছি, তাহলে কি সে বিবাহিতা? হ্যাঁ, যা ভেবেছ। এতদিন তোমাকে বলিনি, বলার সময় আসেনি। আজ না বললে নয়, আমাকে বিয়ে করতে হয়েছে, বিয়ের ভিতর দিয়ে যেতে হয়েছে। চাও তো সব খুলে বলতে পারি, কিন্তু কি হবে ইল্লত ঘেঁটে? জেনে নাও যে আমার সুখ স্বপ্ন ভেঙে গেছে। যা দেখেছি তার থেকে আমার এই প্রতীতি হয়েছে যে, বিয়ের পরে মানুষের পতন হয়। 2 বছর পরে একদিন হিসাব নিকাশ করে দেখলুম, আমি ছোট হয়ে গেছি। আমার স্বামী আমার চেয়েও ছোট। তাঁর কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে এলুম এ দেশে। কিছু স্ত্রীধন ছিল, পড়াশোনা করছি, পাশ করলে চাকরি পাবো আশা করি। স্বামীকে অনুমতি দিয়ে এসেছি আবার বিয়ে করতে, তিনি করেছেনও। হতবাক হয়ে শুনছিলুম, এ কি সত্য, না আমাকে ভোলাবার জন্য স্তোক বাক্য? সোজা বললেই পারে, আমাকে বিয়ে করতে তার ইচ্ছে নেই, আমি তার অযোগ্য। কিন্তু এসব বানিয়ে বলা কেন? আমার চোখে ধুলো দেওয়া কি অত সহজ? বিয়ে করে থাকলে তোমার নাম হতো মিসেস অমুক, কিন্তু তা তো নয়। মিস চৌধুরী তোমার নাম, সেটা আমার কুমারী অবস্থার নাম। ইউনিভার্সিটির কাগজপত্রে সেই নাম ছিল,
এখানে নাম লেখবার সময় কাগজপত্র বদলায়নি। সহপাঠিনীরা জানে আমি মিস চৌধুরী। মনিকা সেই নাম তার বাড়িতে প্রচার করে দিয়েছে। সকলে সেই নামে ডাকে। সিঁথিতে সিঁদুর দিয়ে তার প্রতিবাদ করিনি। কেনই বা করব? বিয়ে তো আমার চুকে গেছে। আমি তো আর বিবাহিতা নই। কান্না আমার বুকে আছাড় খাচ্ছিল, আরেকটু হলে চোখের বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যেত। একরাশ বিদেশির সম্মুখে কান্নায় গলে যাব। আমি কি এতই নরম? মুকের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম তার মুখে। সে বলতে লাগলো, আমি তোমাকে ঠকাতে চাইনি, ঠকাইনি। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমাদের ভালোবাসা আমাদের উন্নত করেছে। হিসাব নিকাশ করলে দেখবে তুমি ও আমি কেউ কাউকে ছোট করিনি, ছোট হইনি। দুজনেরই উচ্চতা বেড়ে গেছে। আমি তা স্বীকার করলুম। কিন্তু আমার আকাশজোড়া কেল্লা যে ধসে গেল। একটা দিনের একটা মুখের কথায় এত বড় পরিকল্পনার পরিসমাপ্তি হবে, এটা কেমন করে মেনে নিই? ক্ষোভ আর অভিমান আমাকে বিদ্রোহী করেছিল। তুমি যদি চাও, সে তার অমিয়মাখা সুরে বলতে লাগলো, তবে আমাদের এখনকার এই সম্বন্ধ চিরদিনের হতে পারে। আমিও বিয়ে করব না, তুমিও বিয়ে করবে না। এই ইংল্যান্ডেই কাজকর্ম খুঁজে নেব দুজনে। এমনই কাছাকাছি থাকব, এমনই ভালোবাসবো। এর চেয়ে মধুর সম্বন্ধ আর কি হতে পারে? কিন্তু আমি তোমাকে বলবো না একে চিরন্তন করতে। আমি জানি তুমি সুখ স্বপ্ন দেখছো। আমাকে ঘিরে ততটা নয়, বিয়েকে ঘিরে যতটা। যাও তবে, বিয়ে করো একটি মনের মতো মেয়ে। সুখী হও। আমার অন্তরের প্রার্থনা তুমি সুখী হও। এরপরে আমাদের বিদায়। বিদায়ের দিন সে আমাকে একখানি বই উপহার দেয়। কবিতার বই, ক্রিস্টিনা রোজেটির। তাতে গোঁজা ছিল একটি ল্যাভেন্ডারের পল্লব। গল্প শেষ হয়ে গেছে, বুঝতে পারিনি। জানতে চাইলুম, তারপরে? তারপরে ভদ্রলোক কি বলবেন খুঁজে পেলেন না। তারপরে আমি সুখী হলুম, সফল হলুম। দেখছেন তো কেমন সুখী পরিবার আমার। চাকরিটাও সুখের চাকরি। দেদার বই কিনি আর পড়ি, গান শুনি আর করি। ছেলেরা মাঝে মাঝে দিক করে, ধর্মঘটের ভয় দেখায়। আমিও ভয় দেখাই ইস্তফার। আমার দিন তো প্রায় হয়ে এলো। সামনের বছর রিটায়ার করছি। কোথায় বসবো বলতে পারেন? কলকাতায় যা ভিড়। রাত হয়ে যাচ্ছিল। ওদিকে ভদ্রমহিলা নিশ্চয় ঘড়ি দেখছেন। শুধু একটি জিজ্ঞাসা ছিল, পূরবী দেবীর কি হলো? বিলেতেই রয়ে গেল। এখনো সেইখানেই আছে। বড়দিনের সময় কার্ড পাঠায়, কার্ড পাই।